বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল আব্দুল হক আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় দেশ কি নিরাপত্তা ঝুঁকিতে। আলোচনার জন্য আমাদের সাথে আছেন নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাসের মোহাম্মদ ইলিয়াস। জনাব ইলিয়াস, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। শুধু দর্শক মণ্ডলী, জেনারেল ইলিয়াস বাংলাদেশ মিলিটারি একাডেমির 16তম ব্যাচের একজন অফিসার এবং তিনি একজন মেধাবী এবং দেশ জাতি বিষয়ে, রাজনীতির বিষয়ে তিনি সম্যক অবহিত এবং এ নিয়ে চিন্তা করেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। আজকে বর্তমানে বাংলাদেশের এমন একটি অবস্থা বিরাজ করছে দর্শক শ্রোতা, যে সামরিক বাহিনীকে নিয়ে একদিকে অপপ্রচার চলছে, সচিবালয় এবং এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অরাজকতা চলছে, তারা বিদ্রোহ করেছে, কাজকর্ম বন্ধ করে দিয়ে অচল করে দেওয়া হয়েছে সচিবালয়কে। একই সাথে রাস্তাঘাটে বিনা কারণে বসে যাচ্ছে মানুষ। দেশের নিরাপত্তা যেখানে অবশ্যই বিঘ্নিত হচ্ছে বলে মনে হয়। এটা হলো ভিতরের দিক। বাহিরের দিকে হলো রোহিঙ্গা ইস্যু, আবার কুকি চীন জাগ্রত হচ্ছে, আরাকান আর্মি শক্তিশালী হয়ে উঠছে এবং আমাদের দেশের ভিতরে নানাভাবে তারা প্রবেশ করার চেষ্টা করছে। করিডোর ইস্যু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরাকান আর্মির সাথে আবার পুশিনেরও একটা সম্পর্ক আছে। পুশিন করছে আমাদের দেশের ভিতরে, অথচ ইন্ডিয়াতে অসংখ্য শ্রেষ্ঠ লোক রয়েছে, তাদেরকে পুশিন করছে না, করছে নিরীহ নিরপরাধ লোকগুলোকে দিয়ে। এই সকল নিয়ে আজকে মনে হচ্ছে যে আমাদের দেশ কি আদৌ নিরাপত্তার ঝুঁকিতে। এই প্রসঙ্গে সর্বপ্রথম আমরা জেনারেল ইলিয়াসের কাছে জানতে চাই, আপনার অভিমত কি? প্রথম স্যার, আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটা করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি রাখে এরকম একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে আজকে এনটিভির একটা প্রোগ্রামে এসে এরকম একটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাওয়ার জন্য। দেশ কি নিরাপত্তা ঝুঁকিতে, এই বিষয়টা আসলে একটা ব্যাপক চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। দেশে নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝি যে দুই ধরনের হতে পারে, একটা ইন্টারনাল এবং একটা এক্সটার্নাল। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ যেভাবে চলছে সেটাতে আসলে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে আমাদের যথেষ্ট ঝুঁকি আছে বলে আমি মনে করি। যেমন একটা দেশে পুলিশ আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে। 5 আগস্টের পরে পুলিশের মনোবল, পুলিশের চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে এবং এটা প্রায় 10 মাস হয়ে গেল। এখন পর্যন্ত যে লেভেলে আসার উচিত ছিল ওই পরিমাণ লেভেলে আসে নাই। পুলিশের অনেক সদস্য এখনও পলাতক আছে। পুলিশের আমরা যতটুকু হিসাব পেয়েছি আমার মনে হয় 1885টা অস্ত্র এখনও বাইরে আছে। এগুলো সব স্বয়ংক্রিয় লেথাল উইপন। এই অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে আছে। আর এছাড়া আপনি যদি লক্ষ্য করে দেখেন, নিশ্চয়ই কোনো অপশক্তি বা পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে বিভিন্ন দাবি দাওয়ার ক্ষেত্রে। তারা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, জনজীবন অচল হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাচ্ছে। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো, লাইক সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, এবং কয়েকদিন আগে আমরা দেখলাম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। এবং এই এনবিআর এর বিক্ষোভ হওয়ার প্রেক্ষিতে চিটাগাং বন্দর এবং কাস্টমস হাউসের সকল কার্যক্রম স্থবির হয়ে গেছে। এইখান থেকে প্রতিদিন যে রেভিনিউ কালেকশন হওয়ার কথা ছিল সেটাও প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে। সেই প্রত্যেকটা জিনিসই যদি আমরা চিন্তা করে দেখি তাহলে পরে ডেফিনেটলি আমার মনে হয় যে আভ্যন্তরীণ নিরাপত্তায় বাংলাদেশ ঝুঁকিতে আছে। হ্যাঁ, আপনি এনবিআর এর কথা বলছেন। এনবিআর কিন্তু দীর্ঘ বছর ধরে স্বাধীনতার পর থেকে তারা তাদের দায়িত্ব পালন করছে এবং বিসিএস ক্যাডার আছে তাদের জন্য। বিসিএস ক্যাডার থেকে পাশ করে তারা এই এনবিআরে যোগদান করেন এবং সেই সময় থেকেই তারা তাদের নিজস্ব পদোন্নতিতে তারা উপরে উঠেন। হঠাৎ করে এই এনবিআরের উপরে প্রশাসন ক্যাডারের লোকদেরকে চাপিয়ে দেওয়া, তাদের প্রভু হিসাবে কিংবা তাদের গার্ডিয়ান হিসাবে কিংবা তাদের উপরস্থ কর্তৃত্বতে তাদেরকে বসিয়ে দেওয়া, এই সম্পর্কে কি আপনার কোনো মন্তব্য আছে? এটা কি সঠিক হচ্ছে? সর্বত্র কেন অ্যাডমিন ক্যাডার বসাতে হবে সব জায়গায়? এটা একটা প্র্যাকটিস হয়ে আসছে অনেক দিন থেকেই। এটা স্বাধীনতার পর থেকেই প্র্যাকটিসটা জারি আছে। বিকজ অ্যাডমিন ক্যাডারের যারা থাকেন
তারা নিশ্চয়ই অন্যান্য ক্যাডারের চেয়ে মেধাবী বেশি, এবং তারা মনে করেন তাই কি মনে হয় আপনার অন্যান্য ক্যাডারে কি পরীক্ষা ছাড়াই আসছে তারা যে প্রসেসে আস্তে আস্তে উপরের দিকে ওঠে তারা অনেক বেশি এক্সপোজ থাকে এবং তাদের একটা আত্মবিশ্বাস থাকে যে তারা যে কোনো জায়গায় যে স্পেশালি যে লিডিং পজিশন যেগুলো আছে সেগুলোতে তারা নেতৃত্ব দিতে বা ওই প্রতিষ্ঠানকে সরকারের নির্দেশে ভালোভাবে চালাতে সক্ষম বলে তারা মনে করে। এনবিআর কি ব্যর্থ হয়েছিল সেখানে? এনবিআর ব্যর্থ হয় নাই, বাট এটাতে শুধু এনবিআর না, আপনি জানেন যে অ্যাডমিন ক্যাডার ছাড়া অন্যান্য আরও যে 26-27টা ক্যাডার আছে সবাই তাদের একটা দাবি দেওয়া হলো যে সম ভিত্তিতে বা ন্যায্যতার ভিত্তিতে সবাই যেন তাদের যে উপরের পদগুলো আছে এগুলোতে যেন পদায়ন হতে পারে। তো এই জিনিসটা একটা বার্নিং ইস্যু ফর লাস্ট কাপল অফ ইয়ার্স, এবং এটাতে আমার মনে হয় যে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন রয়েছে, এবং এটাতে হলে পরে তো অন্যান্য ক্যাডারের বৈষম্যটাও দূর হবে এবং সবাই একটা ভালো মনোবল নিয়ে, বিকজ একটা ক্যাডারে আপনি যখন নিচের পজিশনে জয়েন করেন তখন সবারই আকাঙ্ক্ষা থাকে যে আমি সর্বোচ্চ পদ থেকে যে অবসরে যাব, বাট যখন এটা বন্ধ থাকে তখন তারা যে পরিমাণ ডেডিকেশন, যে পরিমাণ কমিটমেন্ট এবং সততার সাথে দায়িত্ব পালন করার কথা, তাদের সেই মনোবলটা তারা হারিয়ে ফেলেন যে আমার পজিশন হয়তো একটা সার্টেন লেভেল যে গ্রেড 2 বা গ্রেড 3-তে যেয়ে আমি শেষ হয়ে যাব, আমি সর্বোচ্চ লেভেলে যেতে পারবো না। এই জন্যই তার কাছ থেকে আপনি যে পরিমাণ সার্ভিস এবং সেবা পাওয়ার উচিত এটা বোধহয় বাধাগ্রস্ত হচ্ছে। আপনি লক্ষ্য করে থাকবেন আমলাতন্ত্র বলে একটা কথা আছে, সিভিল ব্যুরোক্রেসি যেটাকে বলা হয়। কেন তারা সর্বত্র তাদের প্রভুত্ব বিস্তার করতে থাকবে? এটাও কিন্তু দেশের জন্য মঙ্গলজনক নয়, কেননা আপনার ডিভিশন অফ ওয়ার্ক ইংরেজিতে বলে এবং বাংলায় বলে শ্রমের শ্রেণীবিন্যাস, যার কাজ তাকে করতে দাও, তার জায়গায় তাকেই নেতৃত্ব বসাও সে স্থানে। কিন্তু এটার যদি ব্যত্যয় ঘটে তাহলে একটা নিয়মতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটলো, এবং সেটাই হচ্ছে এখন বাংলাদেশে। আপনি দেখবেন সর্বত্র তারা ডমিনেট করতে চাচ্ছে, এবং এটা কখনো একটা দেশের জন্য মঙ্গলজনক নয়। যাই হোক, এবার আসি আমাদের, আপনি পুলিশের কথা বললেন, আপনি এনবিআরের কথা বললেন, এখন আসুন এই যে রোহিঙ্গা ইস্যু একটা বাংলাদেশে, এটা হয়তো হারিয়ে গিয়েছিল এক সময়। ডক্টর ইউনূস আসার পরে অ্যান্থনি মার্কানাস বাংলাদেশে গুতেরেস আসলেন, উনি এসে এটাকে আবার জাগ্রত করলেন। এই সমস্যাটার সমাধান করার আগেই তাদেরকে তাদের নিজ দেশে নিজ জন্মভূমিতে পাঠানোর আগেই একটা নিরাপত্তা করিডোর নিয়ে কথাবার্তা উঠছে। কেউ বলছে যে দিয়ে দিয়েছে, অথবা কেউ বলছে চাচ্ছে দিতেই হবে, আবার আমরা সামরিক বাহিনী বলেছি নো, আগে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হোক, তারপরে তাদের জন্য তখন নিরাপত্তা করিডোর আমরা দেব। এই ব্যাপারে আপনার সংক্ষিপ্ত মন্তব্য প্লিজ। এই ব্যাপারটা যদি আমি গোড়া থেকে বলি, রোহিঙ্গা ইনফ্লাক্সটা শুরু হয়েছিল 2017 সালের আগস্ট মাস থেকে, এবং এক সপ্তাহের মধ্যে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে, এবং তৎকালীন সরকার শুধুমাত্র মানবিক কারণে, যেহেতু এইখানে মাস কিলিং, আর্সন, রেপিং এবং যত রকম ভায়োলেন্স আছে সবগুলোতেই তারা নির্যাতিত হচ্ছিল, এক সপ্তাহের মধ্যে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে, এবং মানবিক কারণে তৎকালীন সরকার তাদেরকে আশ্রয় দেয় কক্সবাজারে। এবং পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বাড়তেছে। আরেকটা সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন প্রায় 90টা শিশু মানে জন্মগ্রহণ করে, এবং গড়ে মাসে প্রায় 30,000 প্রতি বছরে 30,000 শিশু জন্মগ্রহণ করেছে। রোহিঙ্গা থেকে সেই 8 বছর আগে যে প্রবলেমটা শুরু হলো, তাদের যে ইনফ্লাক্সটা এখনও বন্ধ হয় নাই। গত 1.5 বছরে আমরা যে পরিসংখ্যান দেখেছি, 1.5 বছরে 1,15,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে নতুন করে, এবং এই মুহূর্তে রোহিঙ্গাদের সংখ্যা 1.2 মিলিয়ন, প্রায় 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, এবং তারা এখানে বিভিন্ন রকম অসামাজিক এবং অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত, বিশেষ করে ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, এবং আপনি মাঝে মাঝেই খবরে দেখবেন যে তারা অবৈধ পন্থায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে মাইগ্রেট করতে চাচ্ছে, এবং নৌকা সাগরে ডুবে যাচ্ছে, এবং কয়েকদিন আগেও একটা নৌকা ডুবে প্রায় 270 জন রোহিঙ্গা বঙ্গোপসাগরে মারা গেছে। সো রোহিঙ্গারা বাংলাদেশের নিরাপত্তায় মাল্টি ডাইমেনশনাল থ্রেট ইম্পোজ করতে বলে আমি মনে করি। সেটা ঠিক আছে। আমি বলছিলাম যে এখন তো
মিয়ানমার সরকার অত্যন্ত দুর্বল অবস্থানে আছে, যারা এই ঘটনার সূত্রপাত করেছে। আরেকদিকে আরাকান আর্মি এখন তাদের এই তাদের অঞ্চলে প্রায় 75% জায়গা তাদের দখল চলে গেছে। আমাদের বর্ডারিং এরিয়াটা পুরোটাই 75%, আমি পেপারে যেটা দেখেছি 90%। 90% হয়ে গেছে। আমাদের বর্ডারিং এরিয়া পুরোটাইতে মিয়ানমারের সাথে তাদের দখলে। এই পর্যায়ে সরকার কাদের সাথে যোগাযোগ করবে রোহিঙ্গা প্রবলেমের জন্য? ইজ ইট আরাকান আর্মি অর মিয়ানমার? এটা বাংলাদেশের জন্য অত্যন্ত টেকনিক্যাল একটা ব্যাপার। স্পেশালি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব রমজান মাসে যে বাংলাদেশে ভিজিট করলেন এবং উনি রোহিঙ্গাদের ওখানে গেলেন, রোহিঙ্গাদের সাথে উনি একটা ইফতার করেছেন এবং ওনার যে রোহিঙ্গাদের রিপেট্রিয়েশনের ব্যাপারে যে কমিটমেন্ট, সেটা উনি ব্যর্থ ভাষায় ব্যর্থ করেছেন। এবং উনি এই ইনিশিয়েটিভের ফলেই কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য 1,80,000 রোহিঙ্গার ব্যাপারে মায়ানমার সরকার রাজি হয়েছে যে তারা ফেরত যাবে। আমরা বোধহয় 8 লক্ষ রোহিঙ্গার ভ্যালিডেশন করার জন্য তাদেরকে যে লিস্ট দিয়েছিলাম, সেখান থেকে 1,80,000 একটা অনুমোদন হয়ে আসছে। বাট আরেকটা প্রশ্ন, যেটা মানবিক করিডোরের কথা যেটা বললেন, এই করিডোরটা দেওয়া হয় যে তাদেরকে খাদ্য, লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য, এবং খাদ্য, ঔষধ এবং ত্রাণ, জাস্ট মানবিক কারণে এখানে দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি বিরাজ করছে। বাট এটার একটা অনেকগুলো সিকিউরিটি সাইড আছে, যেগুলো যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরে এটা দেশের নিরাপত্তার জন্য বিশাল হুমকি। এবং এটা আর যে কোনো করিডোর করতে হলে পরে দুই পক্ষেরই সম্মতি প্রয়োজন। মায়ানমার সরকারের সম্মতি লাগবে, বাংলাদেশের সম্মতি লাগবে। আবার এইখানে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে চীন কিন্তু মায়ানমার সরকারের সাথে মোটামুটি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, বিকজ অফ তাদের ইন্টারেস্ট আছে। এবং আমরা যদি এটা করি, মায়ানমার গভর্নমেন্ট, মিলিটারি গভর্নমেন্ট নাও, হয়তো তারা আমাদের উপরে নাখোশ হতে পারে। এবং একই সাথে চীনের সাথে আমাদের একটা বিশাল ডেভেলপিং পার্টনার, তো চীনও এটা অন্যভাবে নিতে পারে বলে ধারণা করা যায়। সঠিক। সার্বিক বিষয় বিবেচনা করলে পরে এই মুহূর্তে মানবিক করিডোরটা দেওয়াটা ওদের ঠিক হবে না। এটা নিয়ে আরও বিচার বিশ্লেষণ করা, সরকার পক্ষে মায়ানমারের সাথে কথা বলা, এবং যদি সার্বিকভাবে মনে হয় যে এটা শুধুমাত্র মানবিক কারণে ব্যবহৃত হবে, এর মধ্যে দিয়ে মিলিটারি কোনো ইকুইপমেন্ট, আমাদের সেনাপ্রধান সরাসরি বলে দিয়েছেন আমাদের অবস্থানটা, যে কোনোভাবেই সেটা দেওয়া হবে না যতক্ষণ না রোহিঙ্গাদেরকে শতভাগ তাদের নিজ ভূমিতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, এবং তারপর তাদের এই মানবিক সাহায্যের জন্য আমরা করিডোর দিব। যাই হোক, সেই প্রসঙ্গে আর আমরা যাব না। এখন আসুন, দেখুন এই পুশিন হচ্ছে, পুশিন আমাদের দেশে, এবং পাকিস্তানের সাথে পরাজিত হয়ে ইন্ডিয়া যেমন মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে, পুশিনের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকছে না। তারা তাদের কর্মকাণ্ডগুলো এই দেশের সন্ত্রাসকে, সেই ফেসিবাদী সন্ত্রাসকে আরও জাগ্রত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি মনে করেন? আসলে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে গত 16 বছরে ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেভাবে সাপোর্ট পেয়েছে বাংলাদেশ থেকে, এবং তাদের যে পরিকল্পনাটা করেছিল বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে যেভাবে তারা ইউজ করেছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সহায়তায়, 5ই আগস্টে পট পরিবর্তনের ফলে তাদের সেই প্ল্যানটা অকার্যকর হয়ে গেছে। এবং এই জন্য তারা অত্যন্ত সম্ভবত ক্ষুব্ধ, বিরক্ত, এবং আমাদের এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আন্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে ঠিক মতো কাজ করতে না পারে, তারা সর্বতোভাবে এই চেষ্টা করে যাচ্ছে। এবং তাদের মিডিয়াগুলো আমাদের নামে, বাংলাদেশের নামে, বাংলাদেশের সরকারের নামে ভিত্তিহীন কুৎসা প্রতিনিয়তই রটিয়ে যাচ্ছে। তো তারা চাচ্ছে না যাতে করে আমরা, বর্তমান গভর্নমেন্ট সঠিকভাবে তার যে দায়িত্ব, তার যে ম্যান্ডেটগুলো সময় মতো কমপ্লিট করে একটা নির্বাচন দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। বাট আমার মনে হয় প্রতিবেশী রাষ্ট্র যেভাবে চাচ্ছে, সেটা হলো যে তাদের সকল দিক থেকে যে চিন্তাভাবনা এবং তাদের যে কার্যকলাপ, তাতে মনে হয় যে এই গভর্নমেন্টটা যদি ফেল করে, তাহলে পরে তাদের
যে মনোবাসনা বা তাদের যে বাংলাদেশ নিয়ে যাদের যে পরিকল্পনা সেটা সার্থক হবে বলে তারা ধারণা করছে। এই জন্যই কিন্তু আমার মনে হয় এই যে বিভিন্ন রকম যে দাবি দাওয়া পেশ করতেছে, আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমরা তো সবাই আমাদের বাস্তবতা বুঝি যে এরকম একটা প্রেক্ষিতে 16 বছর ফ্যাসিজমের পরে একটা স্বাধীনতার স্বাদ পাওয়া যাচ্ছে এবং এই গভর্নমেন্ট বিচার, সংস্কার, তারপর নির্বাচন, 3টে ম্যান্ডেট নিয়ে আগাচ্ছে। তো এটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হতে না পারে এই জন্যই বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি। এবং এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা ইন্ধন যোগাচ্ছে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং এটা যাতে করে এই গভর্নমেন্ট ভালোভাবে দায়িত্ব পালন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে দিতে না পারে, যাতে ট্রানজিশনটা ভালো না হয়। এবং এই জন্যই তারা শুধু নির্বাচনের কথা বলছে, যত দ্রুত নির্বাচন হবে তত তাদের জন্য সুবিধা হবে বলে মনে করি। আচ্ছা, আপনি প্রোপাগান্ডার কথা একটা বলেছেন, ইন্ডিয়ান প্রোপাগান্ডা, কিন্তু আমাদের দেশের ভিতরেও তো আত্মঘাতী প্রোপাগান্ডা চলছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে। যে ইচ্ছা হলো এক কলম লিখে দিল, এক পৃষ্ঠা লিখে দিল আপনার নামে আমার নামে, যে ইচ্ছা করলো ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী তুলোধনো করে দিল। এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এমনকি আমাদের বিভিন্ন সামরিক অফিসারদের উপরেও এই হামলাগুলো চলছে, এই বিষয়ে এটা কি একটা সুস্থতার লক্ষণ আমাদের দেশে? যে যা পাচ্ছে, 5ই আগস্টে কিন্তু এই ধরনের লেখাগুলো দেখা যায়নি। 5ই আগস্টের আগে কিন্তু তারা এত আন্দোলনও করেনি অধিকার নিয়ে, এত সামরিক বাহিনী নিয়ে। হঠাৎ করে এইগুলো কিসের লক্ষণ মনে হয় আপনার, কিসের লক্ষণ? না, 5ই আগস্টের আগে দেশে যে বাক স্বাধীনতা 100% ছিল বলে তো আপনি মনে করেন না, আমরা মনে করি না। বিকজ আপনি যদি কখনো সমালোচনা করতে যেতেন তাহলে পরে আপনার গুম হওয়ার সম্ভাবনা থাকতো। বিভিন্ন মামলা মোকদ্দমা, সাইবার ক্রাইম অ্যাক্টে আপনাকে ফাঁসানোর একটা অনেকগুলো নজির আছে। সাংবাদিকরা অনেকবার এগুলো সত্য প্রকাশ করতে যে জেল জুলুমের শিকার হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন। বাট 5ই আগস্টের পরে আমাদের মনে হয়েছে যে যেটা বলতে পারে একটা নতুন স্বাধীনতার স্বাদ বাংলাদেশের জনগণ এনজয় করছে এবং তারা বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে যাতে সামরিক বাহিনীকে মরালি দুর্বল করা যায়। বিকজ এরকম একটা সিচুয়েশনের মধ্যে শুধু আর্মি বা অন্যান্য বাহিনী, সামরিক বাহিনীটাই সঠিকভাবে কাজ করছে বলে বা কাজ করতে সক্ষম বলে প্রতীয়মান হচ্ছে। কাজেই আরেকটা প্রতিবেশী রাষ্ট্রের একটা উদ্দেশ্য থাকতে পারে যে সামরিক বাহিনীর মনোবলটা যদি তুমি নষ্ট করতে পারো তাহলে তোমার যে অবজেক্টিভ আছে সেটা অ্যাচিভ করতে পারবে। এটা তারা শুরু করেছিল 2009 পিলখানা বিডিআর কার্নেজের মাধ্যমে, যে আর্মির মনোবলকে ভেঙে দাও, তাহলে পরে তাদের যে এজেন্ডা বা অভীষ্ট লক্ষ্য বাংলাদেশকে নিয়ে তাদের যে পরিকল্পনা তারা হয়তো সফলকাম হতে পারবে। আবার 5ই আগস্টের আগ পর্যন্ত যে একটা সিচুয়েশন বাংলাদেশে বিরাজ করছিল, এর পরে 5ই আগস্টের শেখ হাসিনা দেশ ত্যাগের পরে সিচুয়েশনটা আর মনে হয় যে ইন্ডিয়ান বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে যাচ্ছে না। এই জন্যই তারা হয়তো দেশে এবং বিদেশে বিভিন্ন রকম প্রপাগান্ডা চালাচ্ছে যাতে করে বিভিন্নভাবে কিছু প্রতিরোধ, প্রতিবাদ, দাবি দেওয়ার জন্য আন্দোলন, কলম বিরতি এগুলো করে সরকারকে একটা বেকায়দায় ফেলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে, মানে একটা অ্যানার্কিজম এর মধ্যে ফেলে দেওয়া। এবং তারা যদি ফোকাস করে বলতে পারে যে এখন ডক্টর ইউনূস হ্যাজ ফেইল টু কন্ট্রোল দি সিচুয়েশন আফটার 5th আগস্ট। জেনারেল ইলিয়াস, আরেকটা বিষয়ে আপনি লক্ষ্য করেছেন হয়তো, যে সেক্রেটারিয়েটে কিংবা সিভিল প্রশাসনের হাজার হাজার ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা দুর্নীতির সাথে আপাদমস্তক তারা জড়িত ছিলেন। এটাই বিগত 16 বছরে আমরা দেখেছি। এবং রাষ্ট্রীয় কোষাগারের সাথে সামরিক বাহিনীর কোনো সংযোগ নাই। রাষ্ট্রীয় কোষাগার, ব্যাংকের সাথে সামরিক বাহিনীর কোনো সংযোগ নাই। দেশের অর্থনীতির সাথে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নাই। এই অর্থনৈতিক অব্যবস্থাপনা, একই সাথে 28 বিলিয়ন ডলার আপনার লুট করা রিজার্ভ থেকে, সাথে সাথে আরও অন্যান্য ব্যাংকগুলোকে লুটপাট করা, এগুলো কিন্তু সিভিল প্রশাসন জড়িত ছিল। তাদের সাহায্য ছাড়া কিন্তু সম্ভব ছিল না। অথচ তাদের বিরুদ্ধে কোনো প্রচারণা নেই। প্রচারণা হলো গুটি কয়েক মিলিটারি অফিসার। আমি বলবো না যে মিলিটারি অফিসার সবাই
দুর্নীতি মানে এক ধোয়া তুলসী পাতা, আমি সেটাও বলবো না, গুটি কয়েক যারা সেনাবাহিনীর মূল অর্গানোগ্রামের বাইরে ছিলেন, সেনাবাহিনী থেকে বাইরে ছিলেন, তারা হয়েছে হাসিনার সরাসরি তত্ত্বাবধানে। সেই কয়েকজনকে নিয়ে ঘুরে ফিরে তারা আলোচনা করছে, অত সিভিল প্রশাসনের দুর্নীতির ব্যাপারে বিগত 16 বছরে কেউ একটা টু শব্দটা উচ্চারণ করছে না। এই ব্যাপারে আপনার সংক্ষিপ্ত মন্তব্য। টু শব্দ উচ্চারণ করছে না কারণ হলো মোস্ট অফ দেম আর বেনিফিশিয়ারি অফ দিস সিস্টেম। রাইট, মোস্ট অফ দেম, সবাই হয়তো না, অনেকে সৎ আছেন, সব মোস্ট অফ দেম আর দি বেনিফিশিয়ারি অফ দি সিস্টেম। এই জন্য তারা হয়তো কোনো উচ্চবাচ্য করেন না বা এখনও করতেছেন না। জি। আর ব্যাংকের যে অবস্থা করে রেখে গেছে বিগত সরকার, যে 8-10টা ব্যাংক পুরো খালি, আপনি যদি ইভেন 1 লাখ টাকার একটা চেক নিয়ে যান কিছু কিছু ব্যাংকে, ম্যানেজার আপনাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করবে, এই অবস্থা করে গেছে। তো এটা দেখলাম যে এটা কি আমাদের সামরিক বাহিনীর কিছু অফিসার যাদের নৈতিক পদস্খলন হয়েছে মনে হয়, তারাই তো এই জিনিসগুলো উস্কিয়ে দিচ্ছে বারবার সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলে। এটা কি আপনার মনে হয়? এটা আসলে একটা অ্যানালাইসিসের বিষয়, এবং কিছু কিছু সামরিক বাহিনী কর্মকর্তা যারা হয়তো এই সিস্টেমের সাথে বেনিফিটেড হয়েছেন, বিকজ যারা এই সিস্টেমের সাথে সম্পৃক্ত থেকেছিল তাদের একটা উদ্দেশ্য থাকবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যাতে করে এই বিচারের প্রক্রিয়াটা বিলম্বিত করা যায়। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ওই জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। সো যত দেরি হবে বিচারের সুযোগ তত কমে যাবে। এই জন্য সবাই হয়তো এরকম একটা পরিস্থিতি ঘোলা করতে যাচ্ছে যাতে করে বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম দাবি দেওয়া, বিভিন্ন রকম প্রতিবাদ প্রতিরোধের মধ্যে যাতে করে সরকার সঠিকভাবে যে উদ্দেশ্য নিয়ে তারা শপথ নিয়েছিলেন সেটা যাতে এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে না পারে। যেভাবে দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছেন, এটাতে কিন্তু আমাদের যারা শত্রু বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী না, তারা বিচলিত হয়েছে। এবং এই জন্যই ওনাকে টেনে ধরতে সবাই আগ্রহী, যাতে করে উনি যেন আগাইতে না পারে। ওনার সফলতার মধ্যে মনে করেন যে আমাদের একটা রেমিটেন্সের একটা বিশাল অর্জন হয়েছে। প্রত্যেক মাসেই আমরা আগের বছরের রেকর্ডগুলো ভেঙে ফেলতে পারছি। আমাদের ফরেন রিজার্ভ অনেক বেড়ে গেছে, $25 বিলিয়ন, 26 বিলিয়ন চলে আসছে, 26 বিলিয়ন। আমাদের যে বৈদেশিক ঋণ ছিল স্পেশালি এনার্জি সেক্টরে, সেটাও প্রায় 80% শোধ হয়ে গেছে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অচল অবস্থা ছিল সেগুলোও কিছু কিছু দূর হয়েছে। উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করতেছেন, বাট প্রত্যেকটা স্টেক হোল্ডার তাকে যেভাবে সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল, আমার মনে হয় এখানে সাপোর্ট না দিয়ে তারা তাদের এই সময়ের মধ্যে তাদের যে পুঞ্জীভূত দাবি দেওয়া, হ্যাঁ দাবি দেওয়ার পক্ষে তাদের যৌক্তিক কারণ থাকতে পারে, বাট প্রবাবলি দিস ইজ নট দি টাইম টু এক্সপ্রেস ডিমান্ড দি তাদের লেজিটিমেট যে চাওয়া যেটা আছে। আমার মনে হয় যদি এই সময় আমরা একটু ধৈর্য ধরতে পারি, তাহলে পরে খুব সহজেই আমরা এই বর্তমান যে অচল অবস্থা বা বর্তমান যে অরাজকতা, এটা খুব সহজেই সামাল দিতে পারবো। আমাদের দাবি দেওয়াগুলো আমাদের মনে হয় যে আমরা নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে পারি, সো দ্যাট নির্বাচিত সরকার একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, আর এই গভর্নমেন্ট আসলে জনগণের ইচ্ছার প্রতিফলন। আমরা এই গভর্নমেন্টের যে কাজগুলো করতে যদি প্রত্যেকটা মহল সহযোগিতা করে, এবং ডক্টর ইউনূসের যে দক্ষতা, আন্তর্জাতিকভাবে ওনার যে গ্রহণযোগ্যতা, আমার মনে হয় যে আমাদের অগ্রযাত্রা কেউ আটকায় রাখতে পারবে না। বাট ইনস্টেড অফ সাপোর্টিং হিম, আমরা ওনাকে টেনে ধরে রাখতেছি যাতে করে উনি সামনের দিকে না বেরোতে পারে। এবং এর জন্য বিভিন্ন মহল থেকে হয়তো তাদেরকে ইন্ধন, তাদেরকে অর্থ এবং তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে বলে আমি মনে করি। ভেরি গুড। আপনি আরেকটা জিনিস সংক্ষেপে বলুন, এই যে সামরিক বাহিনী নিয়ে যে অপপ্রচার চলছে, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? সামরিক বাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো দি ভেরি ইফেক্টিভ এবং এক্সিলেন্ট চেন অফ কমান্ড। এটাই কিন্তু গর্ব করার সব বিষয়। সামরিক বাহিনীতে উপর থেকে সেনাপ্রধান যেটা বলবে
উইদিন মিনিট ইট ইজ কমিউনিকেটেড টু দি গ্রাসরুট লেভেল, সৈনিক পর্যন্ত তাই তো communicate হচ্ছে, করা যায়। তাই তো হচ্ছে। এটি হলো সবচেয়ে সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর বড় শক্তি। এই জন্যই কিন্তু সেনাবাহিনী যে কোনো জটিল, যে কোনো চ্যালেঞ্জিং কোনো পজিশনে অ্যাকসেপ্ট করে এটাকে মানিয়ে নিতে পারে। আপনি দেখেন যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিলেন না। জি, জেনারেল ওয়াকরুজ্জামান যেটা বলেছেন যে উনি দায়িত্ব নিচ্ছেন। প্রথম যদি ওনার সাংবাদিক সম্মেলন যেটা করেছিলেন 5 আগস্ট অ্যারাউন্ড বিকাল 3টার দিকে, উনি পুরো দায়িত্ব নিয়ে করছেন। জি। আর ওনার একটা অ্যাডভান্টেজ ছিল যে অন্যান্য বাহিনী প্রধানগুলো তার জি। ব্যাচমেট হওয়াতে, সো হি কুড exercises, exercise the full cooperation and Right. authority to command and to take the responsibility of the country. জি, না হলে পরে আমরা যে পরিমাণ ম্যাসাকার আশা করেছিলাম বা আগে ইন্টিমেশন ছিল যেরকম হলে পরে একদিনে 1 লাখ জি। লোক মারা যাবে, এটা কিন্তু হতে দেন নাই। সঠিক। আর সামরিক বাহিনী দেশের শান্তি, শৃঙ্খলা এবং সার্বভৌমত্বের প্রতীক, এবং এই বাহিনীকে যদি কেউ মেলাইন করতে পারে তাহলে পরে দি কান্ট্রি উইল বি ডেস্ট্রয়েড। এই জিনিসটা তো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী না, আমাদের যারা শত্রু ভাবাপন্ন মহল গোষ্ঠী বা দেশ আছে, তারা খুব ভালো করে জানে। তো সামরিক বাহিনী, জি, এবং আমরা সংক্ষেপে যে কয়বার শুনেছি জেনারেল ওয়াকার বলেছেন উনি সবসময় সর্বতভাবে হি উইল কন্টিনিউ হিজ সাপোর্ট টু দি ইন্টারিম গভর্নমেন্ট। ভেরি গুড, থ্যাংক ইউ জেনারেল ইলিয়াস। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম আজকের, আমরা সংক্ষেপে এতটুকু বলতে পারি, পুরো দেশবাসীকে, দেশপ্রেমিক মানুষকে একত্রিত হতে হবে ডক্টর ইউনূসের সরকারকে শক্তিশালী করার জন্য, এবং একই সাথে যাতে জন আকাঙ্ক্ষাও পূর্ণ হয় সেভাবে সহযোগিতা করলে আমাদের দেশের নিরাপত্তা তো সুরক্ষিত হবেই, আমরা একটা সুখের দেশ হিসেবে পরিগণিত হব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।